নিউজ গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি কাজী তাপস। প্রিয় দর্শক, আপনারা জানেন খেলাধুলার বিভিন্ন খবর নিয়ে আমরা হাজির হই রাত 11:30 এই অনুষ্ঠানে, যদিও আজ একটু দেরি হয়ে গেল। আমাদের সঙ্গে থাকেন যথারীতি বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র, আজও আছেন, এবং গতকালের সেই ঐতিহাসিক জয়ের পর আনন্দের ঘোর আসলে এখনও কাটেনি। শুভ্রদা, কেটেছে কি? না, সকালে উঠে একটু অন্যরকম লাগছিল, মানে যেটা আসলে মানুষ তো সব কিছুর মধ্যে নিজের মনের রংটা লাগিয়ে নেয়। দিনটা তো অন্য দিনের মতোই, সূর্যটাও কীরকম, আজকে বরং ঝকঝকে রোদ ছিল, মাঝে মধ্যে শীতে কুয়াশা থাকে। তো আমার সকালে উঠে এই ফিলিংসটা হয়েছে যে এই সকালটা একটু অন্যরকম, যে বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশের সকাল, বাংলাদেশের ঘুম ভেঙেছে যে বিশ্ব চ্যাম্পিয়ন। এর আগে তো কোনোদিন বাংলাদেশের সকাল বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে শুরু হয়নি। তো এইটা তো ন্যাচারালি সাইকোলজিক্যাল ব্যাপার, এমনি তো তারা আপনার এরকম দিন তো আরও বহু এসছে। তো তারপরে যেটা হলো আপনার যে পত্রিকাগুলো হাতে নিলাম, তো পত্রিকা জুড়েতে এই যে খবর, তা আমার জন্য এবার একটা বড় পার্থক্য ছিল যে এই প্রথম বাংলাদেশের কোনো বড় জয় বা বড় কোনো সাফল্য আমি আগের রাতে পত্রিকার নিউজ রুমে ছিলাম না, আমি পাঠক হিসেবে পত্রিকাগুলো দেখেছি। এমনিতে কী হতো যে নিজের পত্রিকাতে থাকতাম, অন্য পত্রিকাগুলো দেখতাম কী করেছে, নিজের পত্রিকা কালকে রাতে আমি জেনে গেছি কী হচ্ছে, কিন্তু তারপরেও একটা পাঠক হিসাবে পত্রিকাগুলো দেখলাম। সব কিছু মিলিয়ে ওই যে যেটা বললাম যে ওই আগের রাতের রেস্টটা অন্তত বিকেল পর্যন্ত তো ছিলই। তারপরে তো ধরেন আজকের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে হয়েছে, তখন একটু আস্তে আস্তে সেই ঘোর কাটতে শুরু করেছে। আচ্ছা, আপনি তো নিজেও আইসিসি ট্রফি জয়ের সময় আপনি দেশে ছিলেন না যতদূর জানি। ওই আনন্দটা আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এরকম আর হয়নি। আমি যতটুকু দেখেছি, অত উন্মাদনা, অত উচ্ছ্বাস হয়তো বাংলাদেশে প্রথম কোনো বিশ্ব টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাওয়ার আনন্দ হয়তো অনেক বেশি ছিল। সেই তুলনায় কি আনন্দ একটু কম হলো? একটু কম হয় ভালো, ছোট বিশ্বকাপ, ছোট আনন্দ হয় ভালো। আইসিসি ট্রফিটা অন্যরকম ব্যাপার ছিল, ওটা বাংলাদেশের প্রথম কোনো বড় সাফল্য। কালকে বলছিলাম আপনাকে যে এবং ওইটার পিছনে অন্য একটা ইতিহাস ছিল। আগের আইসিসি ট্রফির হতাশা ছিল, 94 সালে ওটা একটা বিশাল বাংলাদেশের ক্রিকেটের জন্য বিরাট একটা আঘাত ছিল, ওইখানে কোয়ালিফাই করতে না পারা। মানে চ্যাম্পিয়ন হওয়ার দরকার নেই, টপ 3-তে থাকলে কোয়ালিফাই করতে পারতো বাংলাদেশ। তো সেটার পরে 97-এর জয়টা, বিশ্বকাপে খেলার সুযোগ, সব কিছু মিলিয়ে ওটা ক্রিকেটে এমন একটা মাইল ফলক, এমন একটা মানে পালা বদলের একটা সূচনা, যে সেটার আনন্দটা আসলে অন্যরকম হওয়াটাই ছিল স্বাভাবিক। তো আমি এটা আমার জীবনের একটা আফসোসও বলতে পারেন, কারণ আমি তখন মালয়েশিয়ায় ছিলাম। একবার চিন্তা করেছিলাম যে দলের সঙ্গে ফ্লাইটে চলে আসবো কিনা। আমার ফ্লাইট ছিল ফাইনালের 1 দিন না 2 দিন পরে। ওরা তো সরাসরি এয়ারপোর্ট থেকে মনে হয় মানিক মে এভিনিউতে গিয়েছে, সেগুলোর আমি ছবি দেখেছি, ভিডিওতে। অন্য মানে খুবই মনে হচ্ছে সারাক্ষণ এটা আমি গিয়েছিলাম সেই আইসিসি ট্রফির প্রায় 8-10 দিন আগে। আইসিসি ট্রফির আগে একটা ফুটবল টুর্নামেন্ট ছিল এখানে, বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ বাছাই। তাই ভেবেছিলাম যেহেতু 7 দিন আগে গেলে ওইটাও কভার করা যায়, এই জন্য আমি 7-8 দিন আগে গিয়েছিলাম। তো ওই সময় থেকেই তো ধরেন ফুটবল করলেও এই টিম কী করছে, প্রস্তুতি ম্যাচে কী করছে বলতে গেলে সবচেয়ে লম্বা সময় আমি ছিলাম মালয়েশিয়ায়। তো তখন আমার মনে হলো যে দেখো, আমি সারাক্ষণ থাকলাম, কষ্ট করে আমি আমার কাজ করতেই গিয়েছি, এমন কোনো জাতিকে মানে ফেভার করতে যাইনি। তো তখন মনে হলো দেখো সবাই আনন্দ করছে, আর এখন আমি একা মালয়েশিয়া হোটেলে বসে আছি। তো সেটা আমার একটা বড় আফসোস। এমনিতে অন্য আনন্দের তো অংশীদার হয়েছে অনেক সময়, যখন দেশে খেলা হয়েছে। আর যেটা হয় আসলে সাংবাদিকের জীবনে, সত্যি কথা বললে, ওই আমজনতার মতো আনন্দটা আসলে কখনো করা হয় না। কারণ হয় কি, ধরুন একটা ডে নাইট ম্যাচ বাংলাদেশ জিতেছে, তো মানুষ যখন রাস্তায় নেমে আনন্দ করছে, তখন তো আসলে আমি রিপোর্ট লেখায় ব্যস্ত। এবং ডে নাইট ম্যাচের রিপোর্ট লেখা মানে হচ্ছে একটা জীবন থেকে, মানে মনে হচ্ছে প্রতিটা ম্যাচ দেখছেন আপনি, জীবন থেকে 2 দিন 3 দিন আয়ু কমে যাচ্ছে। বিশেষ করে যে ম্যাচটা ধরেন আপনার শেষ মুহূর্তে গিয়ে বদলে যায়। কারণ বাংলাদেশে যদি বলি আমরা 2011 ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশের যে ম্যাচ ছিল চিটাগাংয়ে, আপনার 8 উইকেট পড়ে গিয়েছিল, তখন 57 রান বোধহয় দরকার বা 58 রান দরকার। হ্যাঁ, সেই ম্যাচ তো ধরেন নাই। তো আমরা তো একরকম করে ম্যাচটা লিখে ফেলেছি, কারণ আপনি ম্যাচ শেষে বেশি সময় পাবেন না ফার্স্ট এডিশনের জন্য। পরে যখন ওই ম্যাচ ঘুরে যায়, এরকম তো জীবনে বহুবার এই অভিজ্ঞতা হয়েছে, তখন এটা একটা রীতিমতো মানে নরক যন্ত্রণা। পরে আবার তৃপ্তি লাগে, তখন মনে হয় কি মানুষ হয় কি, মানুষের ক্ষমতার যে সীমা, এটা মানুষ কিন্তু কখনো সেটা প্রয়োগ না করলে বুঝতে পারে না। মানে আমাকে যদি কখনো বলা হয় আপনার 15 মিনিটের ভিতরে আপনাকে 700 শব্দের একটা ম্যাচ রিপোর্ট পুরা ঘুরিয়ে একটা হচ্ছিল উল্টাটা হয়ে গেছে লিখতে হবে, আমি বললাম ভাই পারবো না। কিন্তু আমি কিন্তু এটা অসংখ্যবার করেছি, আর অনেকেই করেছেন, এটা আমার কোনো বড় কিছু না, অনেক সাংবাদিক করেছেন, ক্রীড়া সাংবাদিকদের রেগুলারই এটা করতে হয়। কাজে দেশের ওই আনন্দগুলোর সময়ও কিন্তু সত্যিকার অর্থে যে একেবারে মানে আনন্দে সামিল হওয়া,
আমার আরেকটা ঘটনা যদি আপনাকে বলি 2004 সালে জিম্বাবুয়েতে, সেটাও খুব বাংলাদেশের জন্য বিরাট বড় জয় ছিল। আমরা আন্ডার-19 থেকে বড়দের চলে যাচ্ছে, আন্ডার-19 আসি আবার। সেটা হলো যে 99 সালে পাকিস্তানকে হারানোর পরে বাংলাদেশ দীর্ঘদিন ম্যাচ জিতে আপনার 47টা ম্যাচ ছিল আপনার উইনলেস, এর মধ্যে 45টা ম্যাচ বাংলাদেশ হেরেছিল, 2টা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। তো এই প্রায় এর আগে বলেছি আমি এই ম্যাচগুলোর অধিকাংশই আমি কভার করেছি। এরপরে বাংলাদেশ জিম্বাবুয়েতে জিতলো। এখন জিম্বাবুয়ের যে সঙ্গে বাংলাদেশের যে সময় পার্থক্য আপনার 4 ঘন্টা না 5 ঘন্টা, যখন ম্যাচ শেষ হয়েছে ওদের বিকেল বা সন্ধ্যার দিকে, আমাদের তখন ডেডলাইন প্রায় শেষ, রাত ধরেন 10টা বাজে। তো ঝড়ের বেগে কি মানে বাংলাদেশ জিতা মানে তো স্টোরি বেড়ে যাওয়া, আপনাকে আর বেশি লিখতে হবে, ভালো ভালো লেখার চাপ না হয় বাদই দিলাম। কারণ অনেকেই আছেন হেরে গেলে ওই পরের দিন পত্রিকা পড়ে না, জিতলে পরের দিন খুব আগ্রহ নিয়ে পড়ে। তো আমি তো জীবন দিয়ে লেখা লিখছি আর কি, মানে যতটুকু জীবন মানে বজায় রেখে লেখা যায়। তো বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন তখন লতিফ ভাই, কর্নেল লতিফ ভাই প্রেস বক্স থেকে নিচে দেখা যায় ড্রেসিং রুম কাছে। লতিফ ভাই ওখান থেকে বারবার ডাকছেন, তারা খুব আনন্দ করছেন, তার মনে হচ্ছে যে আমাদের সঙ্গী করবেন, সঙ্গী করলে ভালো হয়। আমি ওনাকে বুঝাই দিয়ে পারছি না যে আমার এখন নড়ার উপায় নেই। পরদিন দেখা হলো তোমাকে এত ডাকলাম তুমি আসলা না, এই আনন্দ অবশ্য আমরা থাকতে পারবো না, এটা তো প্লেয়ারদের আনন্দ। এবং এই নাচটাকে তারা ট্রেডমার্ক নাচ বানিয়ে ফেলেছে আর কি, এই আন্ডার-19 বিশ্বকাপের ছেলেরা এই নাচটাকে। নাবিল একটা সাক্ষাৎকারে বলেছিল যে ফাইনালের জন্য একটা আলাদা সেলিব্রেশন তারা, সেটা সেই ফাইনালের সেলিব্রেশনটাই দেখলাম। ওর কাছাকাছি আর কি, খুব বেশি সেটা বলেনি, রিভিল করেনি। আসলে গায়ে চিমটি কেটে না, দেখতে ইচ্ছে করে। প্রথম বিশ্বকাপ জয়, এটা তো অন্যরকম। তবে এবার যেটা আপনি বললেন যে এবার আসলে ওই রাস্তায় নেমে আসা আনন্দটা হয় নাই, সেটা হয়েছে কম টিএসসিতে যেটা হয়। এটা আসলে বাংলাদেশ দীর্ঘদিন ধরে বেশ কিছু ম্যাচ জিতেছে, ভালো ম্যাচ জিতেছে, সেই কারণেই হয়তো সেই উচ্ছ্বাসের সেই ইটা নেই, এটা একটু হয়তো কমেছে। আর উচ্ছ্বাস একটু কম থাকা ভালো। আর আন্ডার-19 বেটারটা আরেকটা জিনিস না, সঙ্গে সঙ্গে কিন্তু এই প্রশ্ন উঠেছে যে আমরা কি একটু বেশিও করে ফেলছি কিনা। যেমন ওদের বাচ্চা ছেলে, ওদের সম্বর্ধনা দেওয়া, আরও যদি কোনো পুরস্কার উপহার বেশি দেওয়া হয়, এতে ওদের মাথা ঘুরে যেতে পারে, এরকম একটা আশঙ্কা অনেকে প্রকাশ করছেন। খুব জোরে সোরে না, কিন্তু এটা আছে, আন্ডারলাইন ব্যাপারটা আছেই। না, এইসব কথা সবসময় হয়। আমরা যেহেতু বাংলাদেশে একটা ট্রেডিশন শুরু করেছি যে কোনো একটা ওয়ানডে সিরিজ জিতলেই তো আমরা দলকে নানা রকম পুরস্কার দিই, যেটা অনেক সময় মনে হয় যে তেলা মাথায় তেল দেওয়া। যে ক্রিকেটারদের আছে, তাদের ক্রিকেট বোর্ডেরও আছে, যেখানে অন্য খেলাগুলো পেট্রোনাইজ করা উচিত, ক্রিকেটে আমরা বেশি মনোযোগ দিই। কিন্তু এইটার ক্ষেত্রে আমি বলবো যে এটা বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ প্রথমবারের মতো, এবং কোনোদিন কোনো পর্যায়ে বিশ্বকাপ জিতেনি। সেখানে আমি মনে করি এই ছেলেগুলোকে অবশ্যই আপনাকে রিওয়ার্ড দিতে হবে। এখন যে ভয়টা, যেটা যেহেতু আন্ডার-19, যে তারা শুরুতেই বেশি পেয়ে হয়ে যাবে কিনা, তাদের মাথা বিগড়ে যাবে কিনা, তাদের পা মাটিতে থাকবে কিনা, এই ভয় তো আপনার সবসময় থাকে। সেইখানেই হয়তো আপনার ক্রিকেট বোর্ডের লোকজন বলেন, কর্মকর্তা বলেন, তাদের ফ্যামিলি, তাদের এই জিনিসগুলো খুব তাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এই ছেলেগুলোর যতটুকু কথাবার্তা শুনেছি, মানে এই টুর্নামেন্ট চলাকালীন তাদের বিভিন্ন সময় মাঠের ল্যাঙ্গুয়েজ বলেন বা বিভিন্ন সাক্ষাৎকারে তাদের কথাবার্তা যতটুকু শুনেছি, তাতে মনে হয়েছে যে তারা যথেষ্ট পরিণত। তারপরও তখন ছিল কিন্তু তারা ছিলেন অনূর্ধ্ব-19 বাংলাদেশ জাতীয় দলের শুধু ক্রিকেটার। এখন তারা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যখন ফিরছেন, এখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি তাদেরকে অভিনন্দন জানাবেন, তাদের নিয়ে সংসদে আলোচনা হচ্ছে, তাদের সম্বর্ধনা দেওয়া হবে, তাদের নিশ্চয় আরও অনেক পুরস্কার দেওয়া হবে। সব কিছু মিলিয়ে এটা আমি মনে করি যে যারা এটা নিয়ে ভয় পাচ্ছেন, সেই ভয়ের যৌক্তিক কারণ আছে। কিন্তু আবার এটা আপনি করবেন না, আপনি তাদেরকে তো উৎসাহ দিবেন যাতে ভবিষ্যতে আরো ভালো করে। এটা খুবই ডেলিকেট একটা ব্যাপার যে এটা দেওয়ার সঙ্গেও একটু তাদেরকে মনে করিয়ে দেওয়া। এখন মনে করিয়ে দেওয়ার কাজটা তাদের চারপাশে যারা আছেন, কোচিং স্টাফ যারা আছেন, বিসিবির কর্মকর্তা যারা আছেন, তাদেরকে করতে হবে। তারপরে আসলে ইন্ডিভিজুয়ালের আসলে যদি আপনি এই ফেমটা, এটা ক্রিকেটে তো এটা হয়ই, হঠাৎ করে রাতে আপনি বিখ্যাত হয়ে গেলেন। ইন্টারন্যাশনাল ক্রিকেটে হয় না, আপনি ওরকম কোনো প্লেয়ার ছিলেন না, এমন একটা ইনিংস খেলে ফেললেন, এমন একটা বোলিং করে ফেললেন, এমন একটা ম্যাচ জিতে ফেললেন, পরদিন থেকে আপনি স্টার, সবাই আপনাকে চিনতে পারছে। তো এইটার সঙ্গে কোপ করা আসলে কিন্তু খুব সহজ না। তো এগুলোর জন্য বাইরে কিন্তু অনেক কিছু করা হয়। বাইরে যখন প্লেয়াররা আপনার একাডেমিতে থাকে বা অন্য দলগুলোতে থাকে, তাদেরকে মিডিয়া ট্রেনিং দেওয়া হয় কীভাবে মিডিয়াকে ফেস করবে, বা এই যে সোশ্যাল যে তার চেঞ্জটা, এইটা সে কীভাবে ফেস করবে, এই জিনিসগুলো কিন্তু একটা ওই ক্রিকেটার হওয়ার আপনার ব্যাট বলের স্কিল তো আছেই, কিন্তু মডার্ন ডেতে আপনাকে এই জিনিসগুলো আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটারের একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জগুলোর জন্য আসলে প্রস্তুতিগুলোও একই সঙ্গে এই আপনার ব্যাটিং বোলিং ফিল্ডিংয়ের সঙ্গে নেওয়া উচিত। আচ্ছা, আলোচনাটা যেহেতু উঠলই, গতকালও কিন্তু আনন্দের অতিসাহ্যে একটু ভুলও হয়েছে কিছু, সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে জয়ের পরে যখন
মাঠে দৌড়ে সবাই ঢুকলো, তখন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। শোনা যাচ্ছে যে আইসিসি এটা নিয়ে একটু তদন্ত করছে। সে ব্যাপারটা কি আপনি কালকে আকবর আলী যখন সাক্ষাৎকারে কথাটা বললেন, তখন তো আপনি জিজ্ঞেস করছিলেন যেটা বোলিং এর সময় কিনা ব্যাটিং এর সময়, তো আমি তো খেলার সময় কিছু দেখিনি। খেলার সময় যেটা হয়েছে বুঝতে পারছিলাম স্লেজিং হচ্ছে। আপনার বিমার যেটা প্রশ্ন করলেন আপনি, এখন পরবর্তী ঘটনা দুই দলের মধ্যে যে ধরনের উত্তেজনা ছিল, এখন আমার সন্দেহ হচ্ছে বিমারটা হয়তো আপনি যেটা ধারণা করেছিলেন সেটাও হতে পারে, তো ইচ্ছা করে মারা হয়েছিল। সবকিছু মিলিয়ে কালকের ম্যাচটা খুবই টেন্স ছিল এবং এই দুই দলের ভিতরে ভিতরে একটা আপনার টেনশন আগে থেকেই তৈরি হয়েছিল। সেটার একটা বড় কারণ হচ্ছে দুই দল খুব মানে অনেক কম্পিটিটিভ ম্যাচ খেলেছে গত কিছুদিন। যদি আপনি দেখেন খুব ক্লোজ ম্যাচ খেলেছে। ওই গতবার এশিয়া কাপে আপনার ফাইনালে 5 রানে হেরেছে, এর আগে সেমিফাইনালে 2 রানে হেরেছে। সব কিছু মিলিয়ে এই দুই দলের মধ্যে একটা রাইভালরি কিন্তু তৈরি হয়েছে, যে তারা ঘন ঘন খেলছে। এবং এটা আমাদের ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের একটা রাইভালরি কিন্তু তৈরি হয়ে গেছে। ইন্ডিয়া পাকিস্তান যেটা একসময় ছিল, সেই জিনিসটাতে এখন সেই জায়গাটা এখন অনেকটাই বাংলাদেশ নিয়েছে বলে আমরা সোশ্যাল মিডিয়াতে যে লড়াইটা দেখি, মানে দুই দল ভক্তদের কথা লড়াই, যদিও সেটা খুবই ভালো লাগে না আমার কাছে। মানে সেটার ভাষা, শব্দচয়ন ভয়ঙ্কর রকমের, মানে অশ্লীল, ওইটা তো আমরা সীমা ছাড়িয়ে যায়। খেলা তো খেলার পর্যায়ে থাকে না। কিন্তু যেই এটা হয়েছে যে সেটাতে আকবর আলী কিন্তু খুব ভালোভাবে, আবার বলি, ক্যাপ্টেন তার পুরো দায়িত্ব নিয়ে যেভাবে এটাকে তিনি কুল ডাউন করেছেন, বলেছেন যে যেটা হওয়া উচিত ছিল না, সেটা কিন্তু তিনি বলেছেন। এবং তিনি ভারত দলের প্রশংসা করেছেন যে তারা অনেক ভালো খেলেছেন। না, আকবর আলীর কথা শুনে কালকে আমি মুগ্ধ হয়ে গেছি আসলে। মাঠে তার ব্যাটিং যেরকম ছিল, মানে ওইখানেও তিনি সেই রকম অধিনায়ক সুলভ করেছেন। ভারতের দলের প্রতি উনি ঘটনার জন্য সরি বলেছেন। ওইখানে বোঝা যাচ্ছে যে প্রবলেমটা বাংলাদেশ দিকের থেকে স্টার্ট হয়েছিল, মানে আকবরের কথা থেকে আমরা এটা বুঝতে পেরেছি। তো সেটা যতটুকু ফুটেজ পেয়েছি আমরা পরবর্তীতে দেখাবো, সেইটার কারণে আমি বলবো যে এই জিনিসটা এইখানেও হয়তো একটা বড় শিক্ষা এই দলের দরকার আছে। কারণ এর আগে আমরা এই দলের কথাগুলো শুনে আমরা যেভাবে প্রশংসা করছিলাম, তাদের যেভাবে পরিণত মনে হচ্ছিল, সেটা হতে পারে যে অভিজ্ঞতা তাদের নাই। মানে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ভারতের সঙ্গে, একটা ক্লোজ ম্যাচ এবং ম্যাচের মধ্যে নানা কিছু হচ্ছিল, যখন জিতেছে তখন আর নিজেদের ধরে রাখতে পারে। কিন্তু তাপস, জিনিসটা হচ্ছে যে আপনি যখন জিতবেন, জয়ী দলের কিন্তু জয়টা কিভাবে আপনি নেবেন, এটা কিন্তু একটা ওই যে শেখার ব্যাপার, যেটা বলছেন আসার পর দিন নিয়ে কী হবে। আমি আপনাকে একটা ঘটনা বলি। বাংলাদেশ দল যখন জেতে না, যে বললাম জিম্বাবুয়ের সঙ্গে হঠাৎ জিতে, তো বাংলাদেশ 2006 সালে বগুড়াতে শ্রীলঙ্কাকে হারিয়ে দিল। এর আগে বাংলাদেশ ধরেন অস্ট্রেলিয়াকে হারিয়েছে, ইন্ডিয়াকে হারিয়েছে, জিম্বাবুয়েকে হারিয়েছে। তখন বছরে একবার করে হারায়, মানে বছরে মোটামুটি আমরা 1-2 করে একটা জিতি বড় দল। শ্রীলঙ্কাকে তখন পর্যন্ত হারানো যায়নি। শ্রীলঙ্কাকে জেতার পরে ওই ঘটনা দেখাচ্ছে না, ঘটনাটাই শ্রীলঙ্কাকে জেতার পরে শ্রীলঙ্কার সঙ্গে একইভাবে বাংলাদেশের খেলোয়াড়রা ঠিক কালকের মতোই বলতে গেলে এরকম হয়তো হাতাহাতির পর্যায়ে যায়নি, তারাও সব খেলোয়াড়রা মাঠে দৌড়ে নেমে গেছে, তার মধ্যে কোনো অন্যায় ছিল না। কিন্তু যেটা হয়েছে, ওই শ্রীলঙ্কানদের সামনে গিয়ে এক ধরনের আস্ফালন বা তাদেরকে একটা করা, অফসিন একটা ভঙ্গি করা, এই জিনিসগুলো করেছিল। পুরো মাঠে দৌড়াদৌড়ি করে, মানে একটা জিনিসটা ঠিক শোভন ছিল না। এরপরে ওই সময় দলের কোচ ছিলেন ডেভ হোয়াটমোর। তো কোচ ডেভ হোয়াটমোর তখন এই বাংলাদেশ দলকে ড্রেসিং রুমে মানে মোটামুটি দরজা বন্ধ করে, এটা বাংলাদেশ দলের ওই সময় যারা আছেন তারা বলেছিলেন যে জীবনে হোয়াটমোর তেমনিতে সময় মতো জানতেন যে কখন তাকে হতে হবে, রক্তলাল হতে হবে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল। তো সেই রক্তলাল সূর্য, এবং ওইটা নাকি ভয়ঙ্কর। বাইরের একজন ছিলেন ওইখানে, ড্রেসিং রুমের স্টাফ ছিলেন, তাকে বের করে দিয়ে মোটামুটি আধা ঘন্টা তাদেরকে ঝেড়ে ফেলেছিল, জাস্ট ওটা শেখানোর জন্য যে তোমরা যেটা করেছো, 2টা জিনিস করেছো। একটা হচ্ছে যে জয়টাকে তোমার ডিগনিটির সঙ্গে নিতে হয়, সেই জয়টা তুমি নিতে পারো নাই। আর সেকেন্ড হচ্ছে তোমরাই প্রমাণ করে দিয়েছো যে তোমাদের জয়টা আসলে একদমই প্রত্যাশিত ছিল না, তোমাদের জয়টা ছিল ফ্লুক। তো তোমরা এটা কেন করবে? তোমরা আনন্দ করবে ঠিক আছে, কিন্তু সেটা করবে শালীন ভঙ্গিতে। তো সেটা নিশ্চয়ই ছেলেগুলো শিখবে। যাই হোক, আমাদের একটা বিরতির সময় হয়ে গেল। প্রিয় দর্শক, আমরা নিউজ গ্যালারিতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন।
নিউজ গ্যালারিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী তাপস। প্রিয় দর্শক, আপনারা জানেন আমার সঙ্গে আছেন উৎপল শুভ্র। আমরা কথা বলছি খেলাধুলার খবর নিয়ে, এবং সাধারণত আমরা যা করি, আমরা গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল বিশ্বকাপ জয়ের পর আমাদের আলোচনার আর বিষয় তেমন নেই, আমরা সেটা নিয়ে কথা বলছি। শুভ্রত, আমরা যেটা বলছিলাম যে আমাদের সেলিব্রেশনে একটু আমরা বাড়াবাড়ি করে ফেলি, এটা কি অন্যান্য দেশে এরকম হয়? না, সেটা অনূর্ধ্ব-19 জিতলে হয় কিনা আমি শিওর না। আর আমাদের অনূর্ধ্ব-19-এর আনন্দটাই মোটি বাড়াবাড়ি হয়নি। অনূর্ধ্ব-19 বলতে গেলে তো যেটা আপনি বলেন যে টিএসসিতে সবাই বড় পর্দায় খেলা দেখেছে, ওখানে বাংলাদেশের যে কোনো খেলার সময়, বড় খেলার সময়, বড় সিরিজের সময় এটা হয়, সেখানে একটা আনন্দ হবে, এইটুক আনন্দ হবে। আমি কালকে বাংলাদেশ ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশে বাড়ি থেকে বাংলাদেশ বলে চিৎকার শুনেছি, সেটা তো খুবই মানে ভালো লেগেছে। এইখানে তো মোটেই বাড়াবাড়ি হয়নি এবার। আর এমনিতে ধরেন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ধরেন যদি ভারত জেতে বা পাকিস্তান জিতে বা ইংল্যান্ড অস্ট্রেলিয়া জিতে, তো তারা তো নিশ্চয়ই তাদের ক্রিকেটাঙ্গন খুশি হবে, কিন্তু সেটা নিয়ে তো সারা মানুষ রাস্তায় নেমে আসবে না, যেহেতু তারা মূল ওয়ার্ল্ড কাপে জিতেছে। তো মূল ওয়ার্ল্ড কাপে আমি একটা স্মৃতি আপনাকে বলতে পারি। ধরেন আমি 6টা ওয়ার্ল্ড কাপ কভার করেছি। এর ভিতরে ধরেন স্বাগতিক দল না জিতলে তো আর সেলিব্রেশন দেওয়ার সুযোগ নেই আমার। 96 সালে প্রথম ওয়ার্ল্ড কাপ আমার, শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হলো। শ্রীলঙ্কা এক অর্থে স্বাগতিক, যেহেতু কিছু খেলা শ্রীলঙ্কায় হয়েছিল, কিন্তু আমি তো ছিলাম লাহোরে, ফাইনাল হয়েছিল লাহোরে। কাজে শ্রীলঙ্কা লাহোর থেকে যখন কলম্বো চলে গেল, তো আমি তো আর সেই সেলিব্রেশনে অংশ হতে পারিনি, লাহোরেই পড়েছিলাম। 99 সালে ইংল্যান্ডে ছিলাম, ইংল্যান্ড প্রথম রাউন্ডে আউট। 2003 সালে সাউথ আফ্রিকা, সেই দুঃস্বপ্ন, আপনার টাই করে তারা হিসাব ভুল করে যেটা হলো আর কি শ্রীলঙ্কার সঙ্গে, যেটা ছিল আসলে স্কোর টাই হবে, তারা মনে করেছিল এটা করলে দল জিতবে, তো সেটা করে আউট হয়ে গেল। 2007 ওয়েস্ট ইন্ডিজও শুরুতেই আউট। 2011 সালে আমার সৌভাগ্য হয়েছিল ভারতে থাকার, যখন ভারত চ্যাম্পিয়ন হলো। এবং এটা আমি শিওর যে এটা শুধুমাত্র ওই দিন আমি রাতে যে দৃশ্য দেখেছি, যে আনন্দ দেখেছি, এটা শুধুমাত্র ওই উপমহাদেশে সম্ভব। কারণ 2015 সালে যখন অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হলো, তখন তো আমি অস্ট্রেলিয়াতেই, মেলবোর্নেই। কিন্তু অস্ট্রেলিয়া ইংল্যান্ডের আনন্দটাও একটু, হয়তো তারা মাঠে একটু আনন্দ করলো, বাইরে গিয়ে পাবে গিয়ে কি করলো বিস্তারিত না বললাম, পাবে গিয়ে মানুষ কি করে সবাই জানে। কিন্তু ইন্ডিয়ায় যে আনন্দটা হয়েছিল, এটা আমরা বুঝি আমাদের উপমহাদেশে আনন্দ। এবং ঘটনাচক্রে আমার ভাগ্য ভালো বলবো যে ওয়াংখেড়ে স্টেডিয়ামটা হচ্ছে আপনার মেরিন ড্রাইভ ঘেঁষে, মুম্বাইয়ের যেটা আপনার সাগর পাড়ের যে রাস্তাটা, আমার হোটেলটা ছিল এখান থেকে পায়ে হাঁটা দূরত্ব না হলে ওই দিন আমার হোটেলে ফেরা হতো না। রাস্তাঘাটে গাড়ি চলার কোনো পথ নাই, রাস্তায় হাজার হাজার মানুষ। এবং ওই আমার যে হোটেলটা ছিল, বারান্দাটা হচ্ছে ঠিক আপনার মেরিন ড্রাইভের উপরে। তো ওই রাতে এমনিতেও আমি ঘুমাতে পারতাম না, আমার ঘুমাতে ইচ্ছাও করছিল না, কারণ মানুষের আনন্দের দৃশ্য দেখার তো একটা আনন্দ আছে, কারণ ওই আনন্দের ভিতরে কোনো ছিল না, কোনো আপনার আছে না, অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে, সেরকম না। যেটা হয়েছে, আপনার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে, গাড়ির হর্ন বাজাচ্ছে, আপনার পতাকা উড়াচ্ছে, তারপরে আপনার একজন আরেকজনকে হয়তো একটা কিছু খাওয়াচ্ছে, মানে পুরো গিজ গিজ করছে রাস্তায় মানুষ। এবং সেটা আমি একসময় দেখতে দেখতে ক্লান্ত হয়ে 5টার দিকে আমি ঘুমানোর চেষ্টা করতে গেছি, তখন আমি আওয়াজ পাচ্ছিলাম। আমার ধারণা ওই জিনিসটা সকালে যখন আমি ঘুম থেকে উঠেছি বেশ বেলা করে, তার আগে চলছিল না, তখন আমি দেখি যে একটু ছাড়া ছাড়া হয়ে গেছে, তাদের তো একটা ক্লান্তি আছে। আচ্ছা, যাই হোক, সেই আনন্দের, যাই হোক, আমরা সেই আনন্দের কথা আবার ফিরে যাই না। যেটা হয়েছে, যে আমরা যেটা বলছিলাম, বাংলাদেশ আনন্দের আতিশয্যে কিছু করেছে, এই ব্যাপারে মানে বাংলাদেশকে অভিনন্দন তো সবাই জানিয়েছেন। আমার কাছে যে কয়টা ইয়ের মধ্যে আছে, যে স্যার ভিভিয়ান রিচার্ডস, তিনি বাংলাদেশ দলকে টুইট করে অভিনন্দন জানিয়েছেন। তারপর জন্টি রোডস, তিনি অভিনন্দন জানিয়েছেন। এবং মজার ব্যাপার হয়েছে, জন্টি রোডসের সেই অভিনন্দন বার্তার নিচে ভারতীয় সমর্থক বলেছে যে বাংলাদেশ জয়ের পরে যা করেছে সেটা কি ঠিক করেছে কিনা। এটার জবাব আবার জন্টি রোডস দিয়েছেন। তিনি বলেছেন যে ইটস গ্রেট ফর দ্যাম টু লার্ন ফ্রম দেয়ার এক্সপিরিয়েন্সেস, অল লাইফ ডিপেন্ডস অন ইউর পার্সপেক্টিভ, আই ডোন্ট থিঙ্ক দে উইল ডু ইট দ্যাট এগেইন। আমি তো এটাই বললাম, সেটাই, যে এটা তাদের জন্য একটা প্রথম অভিজ্ঞতা, এমন একটা অভিজ্ঞতা যেটা আগে কোনোদিন তারা স্বাদ পায়নি। প্রথম অভিজ্ঞতা মানে তো তাই, বিস্তারিত বলার দরকার ছিল না। আর যেটা বলছিলাম, যে ভারতের সঙ্গে এই রাইভালরির কারণে ভিতরে ভিতরে একটা টেনশন হয়তো গ্রো করছিল, আর মাঠেও অনেক কিছু হয়েছে, যে কারণে ওগুলারই জের আর কি। তো এটা আমার ধারণা তারাও নিশ্চয়ই বুঝতে পারবে। আমার ধারণা এটা অল্পে অল্পে পার পেয়ে গেলে হয় আর কি। আইসিসি নিয়ে তদন্ত করছে, কোনো শাস্তিও হতে পারে আমার ধারণা, আমি জানি না ঠিক। সুব্রত, আমরা চাইছিলাম যে আনন্দের দিনটা আনন্দের সঙ্গে শেষ হোক, সেই কারণেই। কারণ আরেকটি দুঃখের খবর ঘটেছে, আমরা পাকিস্তানে একই দিনে, দুঃখের না মানে মনটা খারাপ একটু, খেলা তো খেলাই, সেটা খেলা করে নেওয়া, কিন্তু যেভাবে পরাজয়, আমরা বলছিলাম যে ইনিংস পরাজয় এড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা টেকেনি।
সেই বাংলাদেশ সম্ভাবনা আসলে গতকালই শেষ হয়ে গেছে। গতকালই শেষ হয়ে গেছে এবং আজকে খেলা যতক্ষণ বাংলাদেশ হবে বলে আমি হেরেছে। অনুমান করেছিলাম হ্যাঁ। ততক্ষণই হয়েছে। বাংলাদেশ আমার অনুমান একদম সত্যি প্রমাণ করেছে। আমি ভুল, যেটা কালকের ম্যাচে আপনি যে টুইট দেখিয়ে দিলেন পুরো জাতিকে যে আমি মনে করেছিলাম ম্যাচ বাংলাদেশ হেরে গেছে, হ্যাঁ। পরে লিখেছিলাম যে ভুল প্রমাণিত হলে আমি সবচেয়ে খুশি হব। তো এই ক্ষেত্রেও তাই হয়। লিটন আর মমিনুল ছিলেন হোপ অ্যাগেনস্ট হোপ, যে আগের দিনের একটা ঘটনা ঘটেছে, ওইটাতে ইন্সপায়ার্ড হবে ব্যাপারটা এরকম না, কিন্তু হয়তো হয়ে যেতে পারে না একটা পার্টনারশিপ, দুজনই তো প্রপার ব্যাটসম্যান। কিন্তু নর্মালি বাংলাদেশ ওভারনাইট যদি এরকম 5 উইকেট 6 উইকেট থাকে, নিয়ম হচ্ছে যে পরের দিন 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। বেশিরভাগ সময় সেটা হয়, 80-90% সময় তাই তবে হচ্ছে। তবে সুব্রত, আমার কাছে যেটা লেগেছে, বাংলাদেশের আন্ডার-19 দলের এই জয়ের পর বাংলাদেশ সিনিয়র দলের এই পরাজয়কে অনেকে খুব তীর্যকভাবে দেখেছেন। পাকিস্তানের সাংবাদিকরা তো অবশ্যই, বাংলাদেশের সাংবাদিকরা তো বলছেন, সোশ্যাল মিডিয়াতে সেই ঝড়টা আছেই। এবং এমন প্রশ্ন উঠেছে যে সাধারণত সিনিয়রদের দেখে জুনিয়ররা অনুপ্রাণিত হন, এবং জুনিয়রদের দেখে কি সিনিয়র অনুপ্রাণিত হবেন কিনা এমন প্রশ্নও এসেছে। আমরা সেই মমিনুল সেই কথা, সেটা তো বাউন্সারই এক ধরনের, সেই বাউন্সারের জবাবটা কীভাবে দিয়েছেন আমরা একটু দেখে নিই। Usually, Mominal, usually senior set standards for the juniors to follow. Yeah. But here, since junior team has won the World Cup yesterday, Yeah. do you think they are your role models now? They are role models for Bangladesh cricketers since they have won World Cup. And you as a team, as a national team of Bangladesh, you have lost your 10th test match against Pakistan out of 11. What are your comments about that? See, definitely, if you learn something from even is junior or senior, you can learn from in everywhere. So I think they give some information for us how to get the good result, and they did really well. The under-19 team, I have to congratulate to them. And I think in the test matches, and 10 test matches we lost is, I think we have to improve a lot of things, and we can in this previous question I told you that we can make a good partnership, and we got settled down after the 30-40 runs. আচ্ছা, প্রশ্নের ধরনটা খুব আপত্তিকর। মানে এই প্রশ্নটা মানে কি বলবো, যে এটা করাই হয়েছে অপমান করার জন্য। তো এটা তো ধরুন আরেকজন সাংবাদিক ভাই করেছে, কাকের মাংস খায় না, তো আমি একটু খাই, যেটা প্রশ্নটা আপনি এইভাবে শোভনভাবে করতে পারতেন যে তোমাদের কালকে আন্ডার-19 ছেলেরা, ঠিক আছে উনি প্রশ্ন কীভাবে করবেন আমি সেট করে দিব না, কিন্তু আমি নিজে সাংবাদিক হিসেবে যেটা মেনে চলি আমি সেই স্ট্যান্ডার্ড থেকে বলছি। এটা প্রশ্নটা এমন হতে পারতো যে আগের দিন বাংলাদেশের তরুণ ক্রিকেটার আন্ডার-19 ক্রিকেটার বিশ্বকাপ জিতেছে, এটাও কেন তোমাদের ইন্সপায়ার করতে পারলো না? এখন ওরা বিশ্বকাপ জিতেছে আন্ডার-19 বলে এখন মমিনুলদের এই তামিমদের রোল মডেল হয়ে যাবে তারা। অথবা আপনি তো এই দলটাকে জিজ্ঞেস করেন, এদের প্রত্যেকেরই রোল মডেল হচ্ছে এরা। তো এরা তো রোল মডেল এমনিতেই হয়নি, এরা তো ইন্টারন্যাশনাল লেভেলে পারফর্ম করেছে। এবং যদি আপনি যেটা সোশ্যাল মিডিয়ার কথা বললেন, তো এটা তো আমি কালকেও আলোচনা করছিলাম যে এমন একটা মানুষ দুইটা স্ট্যান্ডার্ডের পার্থক্যটা বুঝতে পারে না। এটা এই লেভেলে যারা খেলছেন আমাদের, তাদের বেশিরভাগ খেলোয়াড়ই কিন্তু আপনার এই বয়সভিত্তিক দলে খেলে এসেছেন, তারা হয়তো বিশ্বকাপ জেতেননি, কিন্তু এই পর্যায়ে তাদের দুর্দান্ত সব পারফরমেন্স আছে। সাকিবরা যখন সাকিব মুশফিকরা যখন আন্ডার-19 ছিল, বলতে গেলে তারা ওয়ার্ল্ড বিটারই ছিল, গিয়ে ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি, ওয়ার্ল্ড কাপে গিয়ে হয়তো কোনো কারণে গেছে, কিন্তু ওই টিম কিন্তু ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে, আপনার বড় বড় দলকে হারিয়েছে। তো এইটা প্রশ্নটা খুব আমার কাছে লেগেছে, কিন্তু মমিনুল উত্তরটা ভালো দিয়েছেন। আর পাকিস্তানের ওইখানে খুঁজে আছে যে 11টা টেস্ট ম্যাচের মধ্যে 10টা হেরেছে। হ্যাঁ, কথাটা সত্যি। একটা টেস্ট ম্যাচে বাংলাদেশ ড্র করেছিল খুলনায়, সেটাও মানে খুব খারাপ অবস্থা থেকে ড্র করেছিল। তো এই জিনিসটা যখন আপনি খারাপ করতে থাকেন, আসলে কি এই প্রেস কনফারেন্সটা দেখে আমার যেটা একটু মনে হলো যে মানে বাংলাদেশের ক্রিকেটে সে আর্লি ডেজের কথা মনে হলো, যখন এই ধরনের প্রচুর তীর্যক কথাবার্তা সাংবাদিকদের মধ্যে হয়, কি ব্যান্টার হয়, এটা ঠিক সবসময় যে আপনাকে অপমান করার জন্য বলা হচ্ছে তা না। তো ভিনদেশি সাংবাদিক দুই দেশে যদি থাকে, বাইলাটারাল সিরিজ হচ্ছে, একটু খোঁচাখুচি হয়। তো বাংলাদেশের দিকে শুরুর দিকে কী ছিল, একটু ওই খোঁচাখুচিগুলো আমাদেরই সহ্য করতে হতো, এবং প্রেস কনফারেন্সে এই ধরনের কোশ্চেনই হতো। আমার খেয়াল আছে 2005 সালে যখন বাংলাদেশ ইংল্যান্ডে গেল, তো বাংলাদেশের কোনো প্লেয়ার প্রেস কনফারেন্সে আসতে চাইতেন না, অস্ট্রেলিয়াকে হারানোর আগ পর্যন্ত। তো কোন প্লেয়ার আসতে চাইতেন না, শেষেও আপনি তো ছিলেন, ডেভ ওয়াটমোর নর্মালি আসতেন, বেশিরভাগ দিন ডেভ ওয়াটমোর আসতেন, এবং ডেভ ওয়াটমোর এসে বসে বলতেন ওকে স্টার্ট ফায়ারিং। উনি জানেন যে এরপরে শুরু হবে আপনারই। তো ওই দল খারাপ করলে যেটা হয়, তো ওই সাংবাদিককে এটা তো আর পাল্টাপাল্টি না, আমি ওই জায়গায় থাকলে হয়তো বলতাম হ্যাঁ তুমি 11 টেস্টে, মমিনুলের জায়গায় না, মানে আমি প্রেস কনফারেন্সে থাকলে যে 11 টেস্টে 10টা হেরেছে বাংলাদেশ পাকিস্তানের কাছে, সবই ঠিক আছে।
আবার ওয়ানডের ইতিহাসটা একটু খেয়াল রেখো যে 99 সালের পর থেকে 99 সালের বিশ্বকাপের পর বাংলাদেশ লম্বা সময় পাকিস্তানকে হারাতে পারছিল না, কোনোভাবে হারাতে পারে না। তো 2015 থেকে এটা 3-0 হলো, তারপরে 2018-তে এশিয়া কাপে গিয়ে 4-0 হলো। এর সঙ্গে যদি আপনি মাঝখানে টি-20 বিশ্বকাপের রেকর্ড যোগ করেন, দেখা যাবে লিমিটেড ওভার্সে বাংলাদেশ টানা অনেকগুলো জয় আছে পাকিস্তানের সঙ্গে। তো এখন তারা জিতেছে, এখন এগুলো বলবে সহ্য করতেই হবে। খুচাটা বেশি আপত্তি করে হচ্ছে বাংলাদেশকে দিয়ে বাংলাদেশকে খুচাটা দিল, সেটাই। আচ্ছা, আজকে আরেকটি মানে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটের দিক দিয়ে খুব বড় না, কিন্তু অনেক বড় বড় তারকার সমাবেশ ঘটেছিল অস্ট্রেলিয়ায়। এটা গতকাল হয়েছে, গতকাল আমরা আন্ডার-19 ঢেউয়ে সব ভেসে গেছে। সেই বুশ ফায়ার চ্যারিটি ম্যাচে কে ছিলেন না? মানে একদিকে কোর্টনি ওয়ালশ বল করছেন, ব্যাট করছেন রিকি পন্টিং, ম্যাথু হেইডেন, ব্রায়ান লারারা আছেন, আর একদিকে ওয়াসিম আকরাম বল করছেন, মানে অসাধারণ। আকরামের গিলক্রিস্ট যথারীতি 6 দিয়ে শুরু করেছে। এবং এই ম্যাচকে ঘিরেই সচিন টেন্ডুলকার তো ছিলেন কোচ, গিলক্রিস্ট তো সে কোচ সম্ভবত। তো ওই তাকে অ্যালিস পেরি বলেছিলেন যে আমার একটা ওভার তুমি খেলো। সচিন টেন্ডুলকার সেই কথা রেখেছেন। সেই ছবি, সেই ভিডিওটা আমরা পেয়েছি। সচিন টেন্ডুলকারের ব্যাটিং আমরা একটু দেখে নিই। সাড়ে পাঁচ বছর পর তার ব্যাটিং এবং 4। এবং এই ম্যাচে ফায়ার ফাইটারদেরও রাখা হয়েছিল এই ফিল্ডিং এর। এই ম্যাচে না, এটা তো আসলে দুই ইনিংসে বিরতির সময় এটা একটা ফান গেম আর কি। কই প্রথম বলে 4 মারলো, এটা কই ফ্লিক করে প্রথম বলে 4 মারলো, হয়ে গেছে সেটা। এটা আপনার শেষ পর্যন্ত এলিস পেরি আপনার 3টা বল করেছেন, আর অ্যানাবেল সান্দারল্যান্ড করেছেন 3টা বল। উনি আসলে ফায়ার ফাইটার, ওনাকে হয়তো সেই বল ফাইটিং করছে, বল ফাইটিং এ তাকে রাখা হয়েছে। Did you see that though? Outside off stump, just squared section up a little bit there. Now what I'd want now, just a metre fuller, please. How many slips do you want? Well, there's no slip. 5.5 years since the great man's had a hit out the middle, and he's facing Perry, steaming in, and he just works it off the hip nicely. Oh, no. Through the gap, and Tendulkar's away with a boundary. I think he played মানে আসলে ভালো ব্যাটিং না, ব্যাটিং এ যেটা হয় আর কি, ব্যাটিং এর স্কিলটা থেকেই যায় নাকি? না, স্কিল তো সবসময় যে কোনো ক্ষেত্রে স্কিলটা থাকে, কিন্তু সেটা আপনি এখন এলিস পেরির বলে খেলছেন আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলার আমাদের অনেক সময় মনে হয় না, আমরা যখন কোনো সাবেক খেলোয়াড়কে দেখি, ধরুন কোনো ফুটবলকে বল নিয়ে কারিগরি করতে দেখি বা ক্রিকেটে দেখি, মনে হয় যে আপনি চাইলে এখনও খেলতে পারবেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডিমান্ডটা অন্যরকম। আর সচিনের এরপরে আপনি তার ইন্টারভিউটা দেখেছেন কিনা, আপনি খুব ইন্টারেস্টিং একটা ইন্টারভিউ আছে, বেড়ে যাচ্ছে। তো বলছে যে ও তো হাতে ব্যথা ছিল, খেলবে কি খেলবে না, যেহেতু এটা একটা নোবেল কজ, এবং এলিস পেরি বলেছে জিনিসটা আর একটু পুরো উপলক্ষে একটা বাড়তি মাত্রা যোগ করবে, যে তেনকার রাজি হয়েছেন। তিনি বললেন গতকাল আমি মানে এই ম্যাচের আগে আর কি প্রথম দেখলাম যে আমি বলটা দেখতে পাচ্ছি, মানে বলটা মারতে পারবে কিনা সেটা শিওর ছিল না, বলটা দেখতে পাচ্ছি এটা অন্তত শিওর হয়েছে, এই জন্য আমি মানে এটাতে রাজি হয়েছি। এটা কিন্তু প্রায় $8 মিলিয়ন উঠেছে, দারুণ ব্যাপার, মানে উদ্যোগটা এত ভালো। সর্বশেষ ক্রিকেটে সুনামিতে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল 2005 সালে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সাধারণত অনুষ্ঠানটা শেষ করি যে এই দিনে কি ঘটেছিল। সুব্রত, এই দিনে আসলে কি ঘটেছিল? এই দিনের আগের দিন বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জিতেছিল। এটা গতকাল আমরা শুরুই করেছিলাম যে উল্টো দিক দিয়ে শুরু করি যে আজ এই দিনে কি ঘটলো। আজকে একদম এই দিনে তো বেশিরভাগ সময় কীর্তির কথা বলা হয়, বড় কোনো অর্জন, বড় কোনো কীর্তি, বড় কোনো ক্রিকেটারের জন্ম খুব কম বলি আমরা, যেহেতু জন্ম আসলে প্রতিদিনই কারো না কারো জন্ম হয়তো, মানে এত ক্রিকেটার খেলেছেন। তো আজকে একটা কুকীর্তি বলি, এক অর্থে কুকীর্তি, মানে আসলে বাংলায় কথাটা খুব বাজে শোনায়, কুকীর্তি শুনলে খুব মনে হয় বাজে জিনিস, কিন্তু একটা ইনফেমাস কথা তো ইংলিশে আছে, সেটা হচ্ছে সুনীল গাভাস্করের। ধরেন উনি তো এত বড় ক্রিকেটার, সর্বকালের সেরা ওপেনারদের একজন, তার কেরিয়ারের একটা কলঙ্কই বলবো এটা। সেটা হচ্ছে 1981 সালের এই দিনে 10 ফেব্রুয়ারি মেলবোর্ন টেস্ট অস্ট্রেলিয়ার সাথে। তো ডেনিস লিলি বল করলেন, তিনি এলবিডব্লিউ হয়ে যাওয়ার পরে তার দাবি ছিল বলটা ব্যাটে লেগেছে, এবং তিনি এটা তারপর লিলির সঙ্গে, লিলি যেটা ছিল, লিলিকে দৌড়ে গিয়ে আবার দেখিয়ে দিয়েছে যে ব্যাটে কোথায় লেগেছিল। তারপর লিলির সঙ্গে বেরিয়ে যাচ্ছিলেন, তখন ফুটেজটা আছে, আমরা ফুটেজটা দেখি।
এই দেখেন লিলিকে দেখিয়ে দিচ্ছে প্যাডের মধ্যে যে এখানে বল লেগেছে। এরপর দেখেন গাভাস্কার কিন্তু চলে যাচ্ছিলেন, হ্যাঁ তখন লিলি পিছন থেকে নিশ্চয়ই বন্ধু তুমি কেমন আছো এই জাতীয় কিছু বলেছেন। শিশু সাহিত্যে ছাপার মতো কিছু বলেননি। বলেনি নিশ্চিত। এই যে চেতন চৌহান আরেকজন তার পার্টনার বেরিয়ে যাচ্ছেন মাঠ থেকে। তো এইটাই বলছিলাম যে মাঠ থেকে এটা কি শেষ হওয়ার পরে বলবো না শেষ দেখলে পরে আমরা বুঝে ফেলি মানুষ কি হয়েছে। বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে যাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত তাকে ঠেকান সেই ট্যুরে। ভারতীয় যে ম্যানেজার ছিলেন আপনার সেলিম দুরানি তাকে ওই তোরে দেখান আপনি ওই বাউন্ডারি লাইনে গিয়ে তাকে আটকান। তো তখন গাভাস্কার চলে যান আর চৌহান আবার মাঠে নামেন। তো এইটা গাভাস্কারের সঙ্গে লিলির সম্পর্ক এরপরে ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। মানে অনেক বছর তাদের মধ্যে কথাবার্তা বন্ধ ছিল এবং এই ঘটনাটা মানে গাভাস্কার খুব প্রাউড ম্যান। মনে মনে হয়তো নিশ্চয়ই তিনি জানতেন যে কাজটা ঠিক হয়নি, কিন্তু এই জিনিসটা কিন্তু গাভাস্কার স্বীকার করেছেন প্রায় 30 বছর পর। মানে অফিসিয়ালি 30 বছর পর তিনি বলেছেন এটা আই রিগ্রেট দ্যাট ইনসিডেন্ট, ওটা আমার করা ঠিক হয়নি। আম্পায়ার আউট দিয়েছেন, আউট হই বা না হই যেটা ক্রিকেটের মূল কথা। আমি আউট ছিলাম কি ছিলাম না সেটা বড় ব্যাপার না, আমার উচিত ছিল কোনো কিছু না বলে চলে আসা। তো একটা লাভ হয়তো হয়েছিল ভারতের, কারণ গাভাস্কারের এই ঘটনার কারণে খুবই, যেটা বললাম যে মাঠে যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন তো একটু পরিস্থিতিটা অন্যরকম হয়ে যায়, একটা উত্তপ্ত হয়ে যায়, দুই দলের উত্তেজনা থাকে, একটা দল একটু বেশি উদ্দীপ্ত হয়। যেহেতু এখানে ভারত মনে করেছে তারা ভিকটিম, গাভাস্কার মনে করেছেন তাকে ভুল আউট দেওয়া হয়েছে, তো ভারত একটু বাড়তি উদ্দীপ্ত ছিল। মানে এটা আমরা এই কারণে বলছি যেহেতু ভারত পরবর্তীতে যে ঘটনাটা ঘটে আপনার ভারতের ওই ম্যাচে তখন সিরিজে ভারত পিছিয়ে 1-0-তে 143 রানের টার্গেট ছিল মাত্র। 143 না তো আপনার 143 রানের টার্গেট ছিল। সেই ম্যাচে আপনার ভারত 143 রানের টার্গেট, অস্ট্রেলিয়ার এই ম্যাচ তো আর জেতার কোনো সুযোগ নেই। এবং কপিল দেবের হ্যামস্ট্রিং একটু টান ছিল, তাদের দুইটা রেগুলার বোলারের ইঞ্জুরি ছিল। ওই কপিল দেব ওই হ্যামস্ট্রিং ইঞ্জুরি নিয়ে 5 উইকেট নেন এবং অস্ট্রেলিয়া 83 রানে অল আউট হয়ে যায়, ভারত ওই ম্যাচটা জেতে। আচ্ছা তো এটা জাস্ট মানে ওই ঘটনার পরবর্তী, মানে এখন কেউ হয়তো বলবে পার্শ্ব প্রতিক্রিয়া মিলিয়ে নিচ্ছে আর কি, এটা নাও হতে পারতো যেহেতু এটা ঘটেছে। এবং আপনি 143 রান চেস করতে নেমে অস্ট্রেলিয়া 1981 সালের কথা বলছি, তখন ভারত তার এমন স্ট্রং টিম না, এমন সব ম্যাচ জেতে না, দেশের বাইরে তো নয়। সেইখানে 143 রান চেস করতে গিয়ে অস্ট্রেলিয়া পারবে না, এটা তো একটু অবিশ্বাস্যই। তখন তো ন্যাচারালি আপনি খুঁজবেন তাহলে নিশ্চয়ই তারা অসম্ভব উজ্জীবিত ছিল জন্য এই ঘটনা ঘটেছিল। এই ঘটনার কথার মধ্য দিয়ে আমরা শেষ করছি আজকের নিউজ গ্যালারি। প্রিয় দর্শক, আমরা নিউজ গ্যালারি এখানে শেষ করছি।